এখন আমরা আলোর প্রতিসরণের বাকি অংশটা আলোচনা করব। আগের ভিডিওতে যে আলোচনাটা করেছিলাম সেই অংশটা আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো বা বুঝতে পেরেছো। এখন আজকে দেখব যে প্রতিসরণের সময় কোন কোন ভৌত রাশিগুলো পরিবর্তিত হয় আর কোনগুলো অপরিবর্তিত থাকবে, এবং এই মিউ এর মান কার কার উপর নির্ভর করে, কীভাবে নির্ভর করে। দেখো, প্রতিসরণের সময় একটা জিনিস তোমরা দেখেছো, ভেলোসিটি, বেগ চেঞ্জ করে যায়। একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যেই প্রবেশ করবে সঙ্গে সঙ্গে তার বেগের পরিবর্তন ঘটবে। আবার বেগের পরিবর্তনের সাথে সাথে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথের পরিবর্তন ঘটবে। আলোর তীব্রতা কমে যাবে, অর্থাৎ ইন্টেন্সিটি চেঞ্জ করে যাবে। কিন্তু কোনটা চেঞ্জ করবে না? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক কখনোই মাধ্যম চেঞ্জ করলে আলোর কম্পাঙ্ক কোনো চেঞ্জ হবে না। এখানে আরেকটা শব্দ নতুন পাচ্ছ, ফেজ বা দশা। তোমরা ক্লাস 11-এ যখন আলোর বা তরঙ্গ নিয়ে যখন গাণিতিক বিশ্লেষণ করবে তখনই দশা শব্দটার অর্থ ওখানে বুঝতে পারবে। শুধু আপাতত জেনে রাখো যে দশা এবং কম্পাঙ্ক এই দুটোর কোনো পরিবর্তন ঘটে না। তাপমাত্রার সাথে মিউয়ের একটা পরিবর্তন হয়, আমরা আগেই বলেছি, ডিপেন্ডেন্স একটা ছিল। ইন জেনারেল যদি কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়তে থাকে তাহলে সেই মাধ্যমের মিউটা কমে যাবে, মানে তাপমাত্রা যত বাড়বে মিউ কমতে থাকবে। এই মিউ কমার যে হার, এটা গ্যাসের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাওয়া যায়। কঠিনের ক্ষেত্রেও হারটা একটু কম, কিন্তু সব ক্ষেত্রেই তাপমাত্রা বাড়লে, মানে ইন জেনারেল তাপমাত্রা বাড়লে কিন্তু মিউটা কমে যাবে। এবার আসি মিউ এর সঙ্গে ল্যামডার কি সম্পর্ক আছে। মানে তো আমরা আগেও বলেছিলাম যে নির্দিষ্ট বর্ণের রশ্মি ক্ষেত্রে, বা এই দুটো শব্দ নির্দিষ্ট বর্ণ, এটা আমরা বারবার ইউজ করেছি। তা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে মিউ এর কি সম্পর্ক, এটা একটু আলোচনা করে নিই। দেখো, মিউ ইকুয়াল টু আমরা পেয়েছি পরম প্রতিসরাঙ্ক সমান c/v পেয়েছি। এখন আমরা জানি যে v ইকুয়াল টু n ল্যামডা, মানে তরঙ্গের বেগ হলো কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, শব্দ তরঙ্গের ক্ষেত্রে পড়েছিল। ইন জেনারেল তরঙ্গের বেগ হচ্ছে ওই তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সঙ্গে সমান। তাহলে c ইজ ইকুয়াল টু আমরা n ল্যামডা লিখবো, আবার v ইকুয়াল টু n ল্যামডা লিখবো। কিন্তু এখানে n ল্যামডা 0 কেন করেছি? কারণ শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা অন্য কিছু ছিল, আর যখন মাধ্যমটা চেঞ্জ করেছে তখন তরঙ্গ দৈর্ঘ্যটা অন্য কিছু হয়েছে, কিন্তু কম্পাঙ্কটা দেখো একই আছে, তাই n ক্যান্সেল হয়ে গেছে। তাহলে মিউ ইকুয়াল টু কত হলো? ল্যামডা 0/ল্যামডা। সুতরাং যে মাধ্যমে প্রবেশ করেছে তার ল্যামডার মান কত হবে? ল্যামডা 0/মিউ। তোমরা এটাও জানো যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সর্বদা 1-এর থেকে বড় হয়। তাহলে মিউ যদি সর্বদা 1-এর থেকে বড় হয় তাহলে ল্যামডাটা তাহলে কি দাঁড়াবে? ল্যামডা 0-র থেকে কম। তুমি যদি 1-এর থেকে যদি তুমি বড় কোনো রাশি দিয়ে ভাগ করো, মনে করো তুমি 2 দিয়ে ভাগ করলে, ফর এক্সাম্পল 2 দিয়ে ভাগ করলে, তাহলে ল্যামডা কত? ল্যামডা 0/2 হলো। তাহলে সেটা ল্যামডা 0 থেকে কম হয়ে গেল। তো তার মানে যখন শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়ে যায়? কমে যায়। আবার যদি বলি আপেক্ষিক প্রতিসরাঙ্ক এ মিউ বি, তাহলে এ মিউ বির ক্ষেত্রে কি সম্পর্ক আমরা পেয়েছি? আগের ভিডিওতে দেখেছিলাম VA/VB। এ থেকে বিতে প্রবেশ করেছে, তাই এ মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ। এখন VA মানে কি লিখবো? n ল্যামডা এ। ল্যামডা এটা কি? এ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর VB কত লিখবো? n ল্যামডা বি, তার মানে বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো কম্পাঙ্ক একই ছিল তাই কেটে দিয়েছি, ল্যামডা এ বাই ল্যামডা বি। তাহলে এ মিউ বি সম্পর্কটা কি এলো? ল্যামডা এ বাই ল্যামডা বি। এখানে একটু আমি পুরো সম্পর্কটাকে এক জায়গায় লেখার চেষ্টা করেছি। তোমরা এম ইউ বি সমান কি পড়েছো? প্রথমে স্নেল বলেছেন সাইন আই বাই সাইন আর। তারপরে বেগের সম্পর্ক কি পেলে? এম ইউ বি মানে এ থেকে বিতে ঢুকেছে, তাই VA/VB। তারপরে কি পেয়েছো? এম ইউ বি মানে বি, মিউটা যার, মিউটা আসলে কার? বি এর, তো তাই মিউ বি বাই মিউ এ। আর এখন কি পেলে? এম ইউ বি মানে ল্যামডা এ বাই ল্যামডা বি। এই সম্পর্কটা যদি মাথায় রাখো তুমি যে কোনো অঙ্ক এখান থেকে করতে পারবে। তাহলে দেখো এমইউবি তুমি কি পেয়েছো? মিউ বি বাই মিউ এ।
আবার এখনই পেলে এ মিউ বি সমান ল্যামডা এ বাই ল্যামডা বি। তার মানে দেখতে পাচ্ছ এখানে বি বাই এ আছে, মানে মিউ বি বাই মিউ, এখানে এ বাই বি আছে। তার মানে তুমি বুঝতেই পারছো একটা ব্যস্ত সম্পর্ক, মিউ 1/λ এর সঙ্গে সমানুপাতিক বা ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক। তাহলে মিউ আর ল্যামডা একটা গ্রাফ আঁকা হয়েছে। এই গ্রাফটা আমারটা তোমরা চিনতে পারছো, এই বয়েলের সূত্রে পেয়েছিলে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যে গ্রাফটা পেয়েছিলে যেমন মনে আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার সমপরাবৃত্ত। এখন ল্যামডা রেড গ্রেটার দ্যান ল্যামডা ভায়োলেট। তোমরা জানো যে লাল আলো তরঙ্গদৈর্ঘ্য বেগুনি আলো তরঙ্গদৈর্ঘ্যের থেকে বেশি হয়। তার মানে যার তরঙ্গদৈর্ঘ্য বেশি সেই আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসংখ্যা কী হবে? কম হবে। তাহলে মিউ ফর রেড লাইট উইল বি লেসার দ্যান মিউ ফর ভায়োলেট লাইট। তাহলে বেগুনি আলোর জন্য প্রতিসংখ্যার মানটা বেশি হবে। কার থেকে বেশি হবে? না, লাল আলোর জন্য যে প্রতিসংখ্যা হচ্ছে তার থেকে বেশি হবে। তাহলে দেখো আমি যদি জেনারেলাইজ করি ব্যাপারটাকে, ভিভ জিওর মানে এই যে বেনিয়া সহকলা পড়েছো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। দেখো ভায়োলেটের তরঙ্গদৈর্ঘ্য তুমি জানো কম, রেডের বেশি। তাহলে এই বরাবর ল্যামডা কি হচ্ছে? বাড়ছে। তাহলে ল্যামডা যদি বাড়ে তাহলে এই বরাবর মিউ তাহলে কী হবে? কমবে। তাহলে ভায়োলেটের মিউ তার থেকে রেডের মিউ কী হবে? কমে যাবে। আবার উল্টো দিকে চিন্তা করো, ল্যামডা এই দিকে কী হচ্ছে? লালের তো তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে এইদিকে মিউ কি, ল্যামডা কী হবে? কমছে। তাহলে ল্যামডা যদি কমে তাহলে মিউ এর মান কী হবে? বাড়ছে। এর মধ্যে তোমার যে কোনো দুটো কালার লাইট দিয়ে তোমাকে বলতে পারে কার জন্য ল্যামডা বেশি, কার জন্য মিউ বেশি। তখন তুমি এটা সাজিয়ে নিয়ে এটা চিন্তা করে দেখো, উত্তরটা করতে পারবে। এরপর আমরা আলোচনা করব সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ এক্ষেত্রে কি ঘটে, মানে কেমনভাবে প্রতিষ্ঠিত হয়, নির্গত রশ্মি কেমনভাবে যায় সেটা দেখব। দেখো ABCD এটা একটা সমান্তরাল কাচফলক। এই কাচফলকের উপর রশ্মি এসে পড়েছে PQ কত অ্যাঙ্গেলে? I1। তারপর এই কাচফলকে কটা তল দেখতে পাচ্ছ? দুটো, একটা AB একটা DC। AB তলটার উপরে আছে এয়ার, এটা হচ্ছে গ্লাস। আবার DC তলটার উপরে গ্লাস, নিচে এয়ার। তাহলে AB বিভেদ তলে যখন আলো প্রতিষ্ঠিত হচ্ছে তখন প্রতিসরণ কোণের মান কত আছে? R1, দেখতে পাচ্ছ R1। তাহলে শ্রেণীর সূত্র কি বলছে? A থেকে G তে যাচ্ছে, তাই কি লিখেছি দেখো, A মিউ G ইকুয়াল টু কত হবে? সাইন I1 বাই সাইন R1। আবার যখন R বিন্দুতে রিফ্র্যাকশন হচ্ছে, এটা তো কাচের মধ্যে প্রতিসরণ হয়েছে, এবার এটা হচ্ছে নির্গমন রশ্মি RS, সেটা ক্ষেত্রে কি করব না, তখন গ্লাস থেকে এয়ারে প্রতিসরণ হয়েছে, তখন লিখব G মিউ A, মানে G থেকে A তে এসছে। তখন দেখো এইটা হবে আপতন কোণ, এটা হবে প্রতিসরণ কোণ, তাই লিখেছি সাইন R2 বাই সাইন I2। এখন আমরা জানি যে A মিউ G আর G মিউ A এরা তো একে অন্যের অনন্যক। তাহলে A মিউ G ইজ ইকুয়াল টু 1 বাই G মিউ A, এটা আমরা আগেই করেছি প্রমাণ। তার মানে A মিউ G মানটা এখানে পুট করেছো, আর G মিউ এর মানটা যদি 1 বাই মানে কি, এটা উল্টে যাবে। তাহলে পুট করে কি দেখতে পাচ্ছ? দেখো সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 বাই সাইন R2। কিন্তু একটা জিনিস আমরা এখানে মিস করে গেছি, সেটা কি দেখো, এই লম্ব আর এই লম্ব তো সমান্তরাল, আর এটা তো ছেদক। তাহলে এইটা যদি R1 হয় তাহলে এটা R2 হলে এই দুটো কোণের মান তো সমান, অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তাহলে আমরা বলতেই পারি সাইন R1 সমান সাইন R2। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, সাইন I1 ইকুয়াল টু সাইন I2। তার মানে I1 ইকুয়াল টু কত আসবে? I2। তার মানে এখানে আপতন কোণের মান আর আলটিমেট যে নির্গমন কোণের মান, এই দুটো কী হবে? সমান হবে। তার মানে আলোকরশ্মিটা যে পথে আসছিল ও সেই পথে না গিয়ে একটু সমান্তরালভাবে সরে গিয়ে এই বরাবর বেরিয়ে আসছে। তাহলে এই রশ্মিটা এইদিকে আসছিল, না এসে কি হচ্ছে, প্রতিসরণের জন্য একটু সমান্তরালভাবে সরে গিয়ে এইভাবে আসছে। তার মানে এর ডাইরেকশানে কোনো চেঞ্জ হয়নি, ডাইরেকশন আগেও যা ছিল এখনও তাই আছে। তার মানে নির্গমন রশ্মি আপতিত রশ্মির সাথে সমান্তরাল। ছবিতে দেখতে পাচ্ছ এই রশ্মি দুটো একে অন্যের সঙ্গে কি আছে? সমান্তরাল, মানে মূল গতিপথের সঙ্গে এখানকার গতিপথ সমান্তরাল। তার মানে এখানে কোনো কৌণিক চ্যুতি ঘটেনি।
কিন্তু দেখো এই যে ব্রোকেন লাইন দিয়ে যে লাইনটা টেনেছি, এই লাইন থেকে এই লাইনটা যতটা ডিস্টেন্স সরে আসছে, এই যে সবুজ দাগটা, এই লম্ব দূরত্বটাকে আমরা বলবো পার্শ্বীয় সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা ল্যাটারাল শিফট। এই পার্শ্বীয় সরণের মান আবার কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, এটাও প্রশ্ন দেয় যে কার কার উপর নির্ভর করবে এই সরণটা কখন বাড়বে বা কখন কমবে। দেখো যদি এই গ্লাসের স্ল্যাবটা যদি আরেকটু মোটা হতো, মানে এই থিকনেস যদি আরও মোটা হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই দূরত্বটা বেড়ে যাবে। তার মানে ফার্স্ট পয়েন্ট কি, কাচ ফলকের বেধ। সেকেন্ড পয়েন্ট কি হবে, এই I1 কোণটার মানের উপর নির্ভর করবে এই I2 মান কত হবে, এবং এই কত কোণে এটা বেরোচ্ছে তার জন্য এটা কতটা সরে আসবে, তাহলে আপতন কোণের উপর নির্ভর করবে। তারপর নির্ভর করবে এই কাচ ফলকটার মেটেরিয়ালটা কেমন, তার মিউ কত, সেই মিউ অনুসারে প্রতিসরণটা ঘটবে। আর লাস্ট হবে এই আপতিত রশ্মির বর্ণ বা কালার অফ দ্য ইনসিডেন্ট লাইট। এই চারটে পয়েন্টের উপর নির্ভর করবে এই পার্শ্ব সরণের মান কখন কতটা হবে। আমাদের লাস্ট টপিক প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। আমরা আগে করলাম কাচ ফলকের মধ্যে আলোর প্রতিসরণ, আর সিলেবাস আরেকটা আছে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কেমনভাবে ঘটে। তাহলে প্রথমে আমরা একটা প্রিজমের ছবি এঁকে দেখেছি। দেখো এটা একটা প্রিজমের স্ট্রাকচার। আচ্ছা, এই স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো যে এর কটা তল রয়েছে। দেখো এই ট্রায়াঙ্গুলার তল কটা আছে, এই একটা, দুটো। তাহলে ত্রিভুজাকার তল, ট্রায়াঙ্গুলার তল কটা আছে, দুটো। আয়তাকার তল কটা আছে, এই একটা আছে ADFC, আরেকটা আছে ABED, আরেকটা আছে BCFE। তাহলে আয়তাকার তল কটা হলো, তিনটে। তাহলে প্রিজমের মোট তল কটা হলো, পাঁচটা। প্রিজমের প্রতিসারক তল কোনটা? দেখো প্রিজমের প্রতিসারক তল মানে হচ্ছে প্রতিসরণে অংশ নিচ্ছে কোন তলগুলো। যে তলটা তুমি মাটিতে টাচ করে রেখেছো, এই তলটা তো আলো বেরোবে না দিক দিয়ে। তাহলে আয়তকার যে উপাশের তল আর এই পাশের তল, এই যে তার নামটা কি লিখে দিচ্ছি। প্রথম নামটা হচ্ছে ADFC, তাহলে এই দিকের তলটা। আর একটা তল হচ্ছে ABED, এই দুটো হচ্ছে প্রতিসারক তল। কারণ সেক্ষেত্রে এই তলটা তুমি মাটিতে টাচ করে রেখেছো বা কোনো কিছু উপরে চাপিয়ে রেখেছো, ফলে এই তলটা কাজে লাগছে না। প্রতিসারক কোণ কোনটা? এই দুটো আয়তাকার তলের মধ্যে যে কোণ দেখতে পাচ্ছ, এই কোণটাকে আমরা বলছি অ্যাঙ্গেল BAC। এটাকে বলছি প্রিজমের প্রতিসারক কোণ বা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল অফ প্রিজম, বা সিম্পলি অ্যাঙ্গেল অফ প্রিজম বলা হয়। প্রিজমের ভূমি কোনটা? প্রিজমের ভূমি দেখতে পাচ্ছ BCFE, এটা হচ্ছে প্রিজমের বেস বা ভূমি। আর প্রিজমের প্রধান ছেদ কোনটা, প্রিন্সিপাল সেকশন কোনটা? এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল সেকশন, মানে ABC, প্রধান ছেদ। আমরা ওই প্রধান ছেদ ABCটাকে দেখো এখানে রেখেছি, ওই প্রিন্সিপাল সেকশন ABC ওটাকে ড্র করেছি, পুরো প্রিজমটা কিন্তু আঁকিনি আমরা। তা রিফ্র্যাকশনটা কেমনভাবে ঘটছে একটু শোনো। ABC এই প্রিজমের PQ হলো আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে। তারপর প্রিজমের মধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে QR, তারপর বেরিয়ে এসছে RS বাদ দিয়ে। যদি প্রিজমটা না থাকতো তবে এই রশ্মিটা কোথায় নিয়ে যেত, স্ট্রেট বেরিয়ে যেত, দ্যাট ইজ PE পথে বেরিয়ে যেত। তাহলে এই দিকে যাচ্ছিল অরেঞ্জ এটা। কিন্তু প্রিজমটা থাকার জন্য এটা কোন দিকে বেঁকে গেছে, এতটা বেঁকে গেছে। তার মানে কতটা অ্যাঙ্গেলেও বেঁকে গেছে, এই হচ্ছে সেই অ্যাঙ্গেল যাকে বলছি ডেল্টা, যাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতিকোণ বা সিম্পলি চ্যুতিকোণ। তাহলে এই চ্যুতিকোণের মানটা আমরা নির্ণয় করব। এই রাশিমালাটা কি হয়, ফর্মুলাটা কি বের করব। দেখো এইটা তাহলে কি কোণ বলবো, প্রথম প্রতিসারক তলে আপতন কোণ। এইটা কি, প্রথম প্রতিসারক তলে প্রতিসরণ কোণ। R2টা কি, R2 হলো AC প্রতিসারক তলে আপতন কোণ, এবং I2 হলো দ্বিতীয় প্রতিসারক তলে নির্গমন কোণ। তাহলে এটা আপতন কোণ, এটা নির্গমন কোণ। এখন দেখো ডেল্টা,
এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। একটু ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবে যে ডেল্টা সমান কি। এটা দেখো, এই যে কিউ জি আর ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলের এটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ, যেটা অন্তস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান। এটা তোমরা আগেই পড়েছো জ্যামিতিতে। তার মানে আমরা লিখতে পারি এটা হলো জি কিউ আর এই অ্যাঙ্গেলটা প্লাস জি আর কিউ মানে এই অ্যাঙ্গেলটা জি আর কিউ। এখন দেখো জি কিউ আর এর ভ্যালুটা কত, এইটা যদি I1 হয় তাহলে এই গোটাটা কত হবে I1, এই গোটাটা, সেখান থেকে এইটুকুটা কত R1, তাহলে এই পোর্শনটা কত হবে I1 মাইনাস R1। দেখো তাই লিখেছি। সিমিলারলি এইটা যদি I2 হয় তাহলে এটা বিপ্রতীপ কোণ পুরোটা কত হবে I2, সেখান থেকে বাদ দাও R2, তাহলে এটা পড়ে থাকবে কত এইটুকুটা I2 মাইনাস R2, তাই লিখেছি। এবার একটু সাজিয়ে লিখলাম I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন আবার দেখছি চতুর্ভুজ AQNR। চতুর্ভুজ AQNR একটু খেয়াল করো, এ কিউ এন আর, এই যে চতুর্ভুজ দেখছো বরফির মতো রয়েছে একটা, এই চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কিউ এন প্লাস অ্যাঙ্গেল কিউ এন আর প্লাস অ্যাঙ্গেল এন আর এ, এই 4টে কোণের সমষ্টি কত হবে 360 ডিগ্রি। আবার দেখো যদি এই তলের সঙ্গে এই যে স্কাই ব্লু যে কালার দেখতে পাচ্ছ, এটা তো পারপেন্ডিকুলার, অভিলম্ব, নর্মাল, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। সিমিলারলি এইটা তো এই তলের সঙ্গে অভিলম্ব, তাহলে এই গোটা বড় কোণটা কত হবে, এই বড় কোণটা হবে 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এ প্লাস 90 প্লাস কিউ এন আর, এর কোন মান আমরা জানি না, কিউ এন আর প্লাস 90 কত 360 ডিগ্রি। এখন বলতে পারি অতএব কিউ এন আর সমান কত হবে 360 ডিগ্রি মাইনাস, তোমরা পাশে নিয়ে যাও, তাহলে আনসার কত পাবে 180 ডিগ্রি মাইনাস এ। একটু সাজিয়ে লেখো। তাহলে এখন দেখো আবার ট্রায়াঙ্গেল কিউ এন আর, এটা দিয়ে তাকাও, এই যে কিউ এন আর, এই যে নিচে যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ কিউ এন আর, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো 3টে অ্যাঙ্গেল রয়েছে, এই 3টে অ্যাঙ্গেলের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এই 3টে অ্যাঙ্গেলের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন এই দুটো অ্যাঙ্গেল তো R1 আর এটা তো R2, তাহলে R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল এন, এটা কত 180 ডিগ্রি। আমরা তাই লিখেছি, দেখো কিউএনআর প্লাস R1 প্লাস R2 হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কিউএনআর ইকুয়াল টু কত 180 মাইনাস R1 প্লাস R2, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে একবার পেয়েছি কিউএনআর মানে 180 মাইনাস এ, আবার এখন কিউএনআর মানে পেয়েছি 180 মাইনাস R1 প্লাস R2। তাহলে 2 আর 3 এই ইকুয়েশনটা কম্পেয়ার করে দেখো, দুটো তো লেফট হ্যান্ড সাইডে কিউএনআর আছে, তাহলে R1 প্লাস R2 মানে কত আসবে অ্যাঙ্গেল এ, মানে এই যে R1 প্লাস R2 আর এই এ একই জিনিস। আবার দেখো আমরা প্রথমেই 1 নম্বর ইকুয়েশনে কি লিখেছিলাম ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে এখন R1 প্লাস R2 যাতে কি বসাবে, আমরা কি বসাবো বলো, এ বসাবো। তোমার ডেল্টা ইজ ইকুয়াল টু কত পাবে I1 প্লাস I2 মাইনাস এ। তো দেখো আমরা আলটিমেট ইকুয়েশন কি পেয়েছি, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো।